আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনে। সাথে আছি দীপ্তি চৌধুরী। বাংলাদেশের রাজনীতিতে ছাত্ররা কিংবা ছাত্র রাজনীতি সবসময় ভীষণ প্রাসঙ্গিক ছিল। ক্ষমতার রদবদল থেকে শুরু করে একটি সরকার কতটা সুনামের সাথে কাজ করতে পারছেন সেটার সাথে, অর্থাৎ সরকারের ভাবমূর্তির সাথে ছাত্রদের রাজনৈতিক কর্মকাণ্ড ভীষণ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এবং বর্তমান সময়ে ছাত্র রাজনীতিকে আসলে পরিবর্তনের বা নতুনের দিকে যাচ্ছে নাকি পুরনো কাসন্দি ঘেটে তারা আসলে আমাদেরকে পেছনেই নিয়ে যাচ্ছেন, এই প্রশ্নটি তো রাজনৈতিক অঙ্গনের একটা বড় জায়গা জুড়েই রয়েছে। আমরা আজকে কথা বলতে চাই উদীয়মান একজন ছাত্র রাজনীতিবিদের সাথে। তিনি আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সময় যিনি ভীষণ আলোচনায় এসেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে। আমাদের সাথে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মোহাম্মদ আবিদুল ইসলাম খান। স্বাগতম আপনাকে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। বেশ কিছু প্রশ্ন যেটার সঙ্গে ছাত্রদল থাকবে, সমগ্র ছাত্র রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এগুলো থাকবে। শুরুতেই জানতে চাই যে ছাত্রদলের সদস্য হতে গেলে বা ছাত্রদলের কর্মী নেতা হতে গেলে কি গুণ থাকা দরকার বা কি প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়? আসলে আমরা যে বড় হয়েছি, আমাদের যে জেনারেশন, জেনজি জেনারেশন, এই জেনারেশনটা কখনো পজিটিভ রাজনীতিটা আমরা কখনোই দেখি নাই। সুতরাং ছাত্র রাজনীতি কিংবা রাজনীতি মানে হচ্ছে নেগেটিভিটি, আমরা এটাই কিন্তু বিলং করে করে এই পর্যন্ত এসেছে। 2024-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের স্টুডেন্টরা এবং বাংলাদেশের মানুষরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের এই পরিস্থিতি আমরা তৈরি করেছি। সুতরাং রাজনৈতিকভাবে রাজনীতি হচ্ছে মানুষের জন্য। আপনি রাজনীতিবিদ হবেন, তার মানে আপনার কাছে আপনার দেশ এবং আপনার জনগণ নিরাপদ থাকতে হবে, এই ধারণাটাকে ওন করি কিন্তু আমরা রাজনীতিটা করি। তো সুতরাং যদি কেউ রাজনীতি করতে চায়, অনেক ধরনের সংগঠন বাংলাদেশে আছে, সে যেটাকে ভালো মনে করে কিংবা তার দৃষ্টিকোণ থেকে যে সংগঠন তাকে আকৃষ্ট করতে পারে সে সংগঠনটা করবে। তার জন্য ভালোবাসলে কি আপনারা তাকে দলে নেবেন? তার কি ক্রাইটেরিয়ার কোনো প্রয়োজন নেই? অফকোর্স ক্রাইটেরিয়া আছে। শুরুতেই তো কেউ নেতা হয়ে যাচ্ছে না, সে প্রথমে সমর্থক থাকতেছে, সমর্থকের জায়গা থেকে ধীরে ধীরে কর্মী হচ্ছে, কর্মীর মধ্য দিয়ে আস্তে আস্তে সে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে নেতৃত্বের জায়গাতে আসে। ওই ছাকনিটা কি আসে? ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সে ছাকনিটা হচ্ছে যে ধরেন আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদ যেটা আছে সেটাকে ধারণ করে যারা আমাদের সাথে চলাফেরা করবে, চলাফেরার মধ্য দিয়ে তার পড়াশোনা, তার গবেষণা, তার রেজাল্ট, তার সহশিক্ষা, অফকোর্স কেন গোনায় ধরবো না? আপনি খুঁজে নিয়ে দেখেন, আমি এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিরোধী দলে থাকাকালীন সময়টা থেকেই যখন স্টুডেন্টরা আমার কাছে আসতো, সর্বপ্রথম যখন এদের সাথে আমি কথা বলতাম, আমি কিন্তু রাজনৈতিক আড্ডা এদের সাথে আমরা দিই না। আমরা এদের সাথে হচ্ছে যে আপনার পড়াশোনা, তারপর হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে আমরা এদের সাথে আড্ডা দিই। আড্ডা দিতে 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 একটা সময় রাজনৈতিক ধ্যান ধারণা আমাদের সাথে মিশতে মিশতে এদের গড়ে ওঠে। আমি কিন্তু শুরুর দিকেই তাদেরকে বলি যে তোমাদের ডিপার্টমেন্টের রেজাল্ট ঠিক রাখতে হবে। ডিপার্টমেন্টের রেজাল্ট যদি 3.5-এর নিচে নেমে যায় তাহলে অটোমেটিক্যালি দেখবেন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে অনেক প্রাইভেট সেক্টরে অটোমেটিক্যালি তার অ্যাপ্লিকেশনের ক্যাপাসিটিটি সে হারায় ফেলে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার রেজাল্ট কেমন ছিল? আমার যদিও খুব খারাপ, এটা বললে লাভ হবে। 3.47 ছিল, যদিও হচ্ছে যে আপনার ইউনিভার্সিটির আমরা যে সময়টাতে রাজনীতিটা করেছে, আমরা তো হচ্ছে যে পার্ট টাইম রাজনীতিবিদ ছিলাম না, ফুল টাইমে রাজনীতিটা করেছি। 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ধরেন আমাদের বেঁচে থেকে 10 থেকে 15 জন মাত্র আমরা বিরোধী দলের রাজনীতি করেছি, আর বাদবাকি সবাই কিন্তু কোনো না কোনোভাবে সরকারি দল করেছে, নাহলে সরকারি দলের সমর্থক হিসেবে কাজ করেছে। আমরা এমন একটা সময় পার করে আসছি যে সময়টাতে আমাদের পাশে দাঁড়ায় আমার বন্ধুবান্ধবরা ছবি তুলতো না, কারণ আমার সাথে যদি ছবি থাকে তাহলে সে হলে থাকতে পারবে না, সে ডিপার্টমেন্টে যথাযথভাবে মুভ করতে পারবে না। এরকম তো হলে থাকতে পারে না, কোনো সময় আমি থাকতে পারিনি। এবং আমার রাজনীতিতে আসাটাই ছিল, আমি প্রথম দিন হলে ওঠার পরে মানসিকভাবে আমি টর্চারের শিকার হয়েছি, যার ফলশ্রুতিতে আমি 2 থেকে 3 দিন পরে হল থেকে বেরিয়ে গেছি, শুধুমাত্র এটার কারণে যে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি রাষ্ট্রকে ধ্বংস করে ফেলতেছে। এই রাজনৈতিক অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সে বেরিয়ে আসতে হলে কাউকে না কাউকে দায়িত্ব পালন করতে হবে। আমি নিজে সে রাতে
ফেসবুকের সার্চ অপশনে কবি জসিমউদ্দিন হল ছাত্রদল লিখে সার্চ দিয়ে আমি আমার ওই হলের যিনি সদস্য সচিব ছিলেন তৎকালীন তাকে আমি খুঁজে বের করে তার কাছে আমি গিয়েছি যে আমি ছাত্রদলের রাজনীতি করতে চাই। আমাকে কিন্তু কেউ রাজনীতিতে নিয়ে আসেনি। এই পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে আপনার মনে হচ্ছে যে ছাত্রদলের রাজনীতি করে পরিবেশ বদলানো সম্ভব? কারণ ওই মুহূর্তটাতে একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল ছাত্রদল, যারা সরাসরি ফ্যাসিস্টকে প্রশ্ন করতে পারতো, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। আপনি যদি লড়াই সংগ্রামই না চালান, ফ্যাসিস্টের চোখে চোখ রেখে যদি আপনি কথাই বলতে না পারেন, তাহলে পরিবর্তন কিসের মধ্য দিয়ে আপনি আনবেন? হ্যাঁ, আমরা সমর্থক ছিলাম, জাতীয়তাবাদের সমর্থক ছিলাম পারিবারিকভাবে, কিন্তু রাজনীতিবিদ কিন্তু আমার নানার বাড়ি কিংবা দাদার বাড়ি কোনো সাইডে কোনো রাজনীতিবিদ কিন্তু নাই। যার ফলশ্রুতিতে আমি যে চিন্তাধারাকে ওন করে রাজনীতি, যে টোটালটাই ছিল পরিস্থিতি, ওই পরিস্থিতিতে ছাত্রদল ছাড়া অন্য কোনো সংগঠন আমি দেখিনি। যার ফলশ্রুতিতে আমি ছাত্রদলকে খুঁজে বের করে রাজপথে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আজকের এই জায়গায় পর্যন্ত এসেছি। সুতরাং আমার টোটাল বেড়ে ওঠাটাই জাতীয়তাবাদী ছাত্রদল। ওকে, সো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন অন্য যে কোনো ছাত্র সংগঠন থেকে আলাদা মনে করেন? বিগত 17 বছর বাংলাদেশে যে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম ছিল, স্বৈরাচার বিরোধী সংগ্রাম ছিল, এই সংগ্রামে একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন যে ছাত্রদলের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, লড়াই করেছে, জেলে গিয়েছে, কিন্তু কখনোই আপোষ করেনি। এই যে দেখেন লাস্ট অবরোধ হরতালের যে মিছিলগুলো হয়েছে লাস্ট আমিডামি নির্বাচনে, সেই নির্বাচনেও দেখে থাকবেন যে 20 জন, 30 জন, 40 জনের মিছিল হতো আমাদের, হয়তো বা 1 মিনিটেরও কম সময় হতো, অথবা 2 মিনিট মিছিল হতো। এগুলো নিয়ে অনেক মকারি হয়েছে, তামাশা হয়েছে যে এরা ফ্যাসিস্ট হাসিনার সাথে মোকাবেলা করবে, 2 মিনিট মিছিল করতে পারে না, আর সংখ্যাটা এত স্বল্প। ওই কয়েকজন ছাত্রদল নেতৃবৃন্দের দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ, স্টেপ ডাউন হাসিনা, নো মোর হাসিনা, এই স্লোগানগুলোর উপরেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে ছিল। শ্রম, ঘাম, রক্তের উপরে ছাত্রদল আমরা তো রাজু ভাস্কর্যের সামনে আসিফ, নাহিদ, আক্তারদেরকেও দেখেছি, বাম সংগঠনকেও দেখেছি। আপনি তাদেরকে দেখে থাকবেন, বিভিন্ন সময়ে তারা আন্দোলন সংগ্রাম যতটুকু করেছে, কিন্তু তারা কখনো সরাসরি স্বৈরাচার হাসিনার চেয়ারকে কিন্তু কখনো চ্যালেঞ্জ করতে পারেনি ওই জায়গাটাতে বসে। আপনি লাস্ট হরতাল অবরোধ যেটা হয়েছে আমিডামি নির্বাচনে, আপনি একটা সংগঠন দেখান যে তারা ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য মিছিল করেছে, আপনি একটা সংগঠন দেখান, আপনি দেখাতে কিন্তু পারবেন না, কাউকে দেখাতে পারবেন না। যাদের নাম বলেছেন তারাও কখনোই হরতাল অবরোধের মিছিলে কখনোই তারা নামেনি। আর 24-এর গণ অভ্যুত্থানের কথা বারবার আপনারা বলেন যে আপনারা অন্যতম নেতৃত্ব ছিলেন, অফকোর্স আপনাদের একটা বড় ফোর্স রয়েছে, কিন্তু ওই যে ফেস হওয়ার জায়গাটায়, সেখানে ধরেন সমন্বয়ক যারা 9 জনের তালিকা আসলো, তারপরে নাহিদ ইসলাম 1 দফার ঘোষণা দিচ্ছেন, ওই জায়গাগুলোতে ছাত্র দলের বড় নেতা কারোর মুখ সেভাবে দেখা যায়নি। এটা আপনাদের ইন্টেনশনাল ছিল নাকি? এখন কথা হচ্ছে যে দেখেন, আপনি এই আন্দোলনটা শুরু হয়েছিল হচ্ছে যে জুন মাসে, কুরবানির ঈদ ছিল, এর আগ পর্যন্ত একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, এর ভিতরে যদি মেনে না নেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা ঈদের পরে রাজপথে নামবে তাদের অধিকার আদায় করে নেবার জন্য। ওই সময়টাতে দেখেন সাধারণ শিক্ষার্থী বেশে অথবা অন্য কোনো সংগঠনের পরিচয়ে আন্দোলন করাটা যতটা সহজ ছিল, জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসগুলোর জন্য আন্দোলনের সম্পৃক্ত হওয়াটা ততটাই ডিফিকাল্ট ছিল। এবং আমি আমার বই যে লিখেছি স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থানের অজানা অধ্যায়, আমার জুলাইয়ের পুরো অভিজ্ঞতার উপরে যে আমি বইটা লিখেছি, সেখানে স্পষ্টভাবেই লেখা আছে সেদিনের ঘটনাগুলো। আজকের যারা সমন্বয়ক ছিল, ফ্রন্টলাইনার সমন্বয়ক ছিল, কিংবা উপদেষ্টা বনে যারা গিয়েছেন, তাদের ম্যাক্সিমামের টার্গেট ছিল এই আন্দোলনটা কোটা আন্দোলনটাকে সফল করার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন ছিল তাদের ম্যাক্সিমাম মানুষের টার্গেট ছিল। কিন্তু আমাদের তো ডাকসু নির্বাচন ওই সময় কোনো টার্গেট ছিল না, কিংবা আমি আবিদ এখনো পর্যন্ত তো কোনো বিসিএস দেওয়ার জন্য কোনো সরকারি ফর্ম এখনো পর্যন্ত পূরণ করিনি, কিংবা কোনো সরকারি চাকরি করবার কোনো টার্গেট আমার কখনোই ছিল না। সুতরাং এই কোটা সংস্কারের মধ্য দিয়ে আলটিমেট যদি ওই কোটারও কোনো সমস্যার সমাধান হয়, কিন্তু রাষ্ট্রের যে সমস্যা, এই সমস্যার সমাধান কখনোই হবে না। সুতরাং তাদের টার্গেট কোটা সংস্কার থাকলো, ছাত্রদলের টার্গেট কখনোই কোটা সংস্কার ছিল না। আমাদের টার্গেট একটাই ছিল, এই আন্দোলনটা কোনোভাবে প্রভাবিত করে সরকারের বিরুদ্ধে কিংবা হচ্ছে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন, মানে একটা দলীয় মুভমেন্টকে গণঅভ্যুত্থান রূপ দেওয়াটা যতটা কঠিন, একটা পাবলিক মুভমেন্টকে গণঅভ্যুত্থান রূপ দেওয়াটা ততটাই সহজ যদি যথাযথভাবে কাজ করা যায়। এবং আমরা এটাকে ডে 1 থেকে ব্যবহার করেছি। আমার বইয়ে খুব সুচারুভাবে এই অধ্যায়গুলোকে আমি উপস্থাপন করেছি। এবং আজকের যারা সম্মুখ সারির সমন্বয়ক ছিল, আমরা যখন এই কাজগুলো আপনি
আপনি বললেন না আপনি কেন ফ্রন্টলাইনে আসতে পারেন নাই, আমরা যখন যত কাজ করতে গিয়েছি তাদের দ্বারা ততই বিভ্রান্ত হয়েছে এবং তারা বারবার আমাদেরকে বাধা প্রদান করেছে। আমার মনে আছে 5 জুলাই কিংবা 6 জুলাই আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে এবং সাংবাদিক সমিতির একজন দায়িত্বশীল ব্যক্তির মধ্য দিয়ে আমাদের সুপার নেতৃত্বকে ফোন দেওয়া হয়েছিল, আপনারা কি আন্দোলনের সফলতা চান নাকি আন্দোলনের লেট চান, আমাদেরকে এভাবে বাধা প্রদান করা হয়েছিল। তার মানে কি আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে নিউজ করে দিব যে আপনারাই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন, এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নিতে চাচ্ছেন। এই পরিস্থিতির মুখোমুখি কিন্তু আমি 5 জুলাই এবং 6 জুলাই হয়েছি, যেগুলো ডকুমেন্টেশন আছে। সেখানে সম্পৃক্ত ছিল লাস্ট সরকারের উপদেষ্টার, লাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টারও সেখানে জড়িত ছিল আমাদেরকে বাধা প্রদান করবার জন্য। মানে ছাত্রদলকে কোনোভাবেই আন্দোলনে যেন সম্পৃক্ত না হতে পারে, যত প্রকারের বাধা প্রদান দরকার ছিল সেটা তারা করে গিয়েছে। কারণ ছাত্রদল আসলেই আন্দোলনকে হয়তো হাসিনা ট্যাগ দিতে পারে। সম্পৃক্ত শেষ পর্যন্ত হতে পেরেছেন? অলওয়েজ আমি সম্পৃক্ত ছিলাম, তারা আমাকে আন্দোলনে সম্পৃক্ত করবে সেই ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ভেবে আমি মানে তাদের জন্য অপেক্ষার ব্যাপারটা তা না, আমরা আমাদের ক্রাইটেরিয়াতে আন্দোলন আমরা, কারণ এই গণঅভ্যুত্থানের তো অনেকগুলো চরিত্র ছিল, নাহিদ আসিফরা একদিকে ছিল এবং এই যে আন্দোলনটাকে ফ্যাসিস্ট হাসিনার যে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করে প্রত্যেকের মুখ দিয়ে স্বৈরাচার স্লোগানটা বের করে কারা আনছে? জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আনছে। সুতরাং ওই সময়টা তো 14 তারিখ রাতে কে বলেছে স্বৈরাচার, এই স্লোগানটাকে সম্পৃক্ত করে গোটা বাংলাদেশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করে রাজু ভাস্কর্য থেকে, এটাও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা করেছে। এবং এই স্লোগান যখন দিয়েছে তখন আসিফ নাহিদরা, হাসনাতরা সেখানে বাধা প্রদান করেছে স্টুডেন্টদেরকে, না এই স্লোগান দেওয়া যাবে না, সেটা তো ছাত্রদল করেছে। সুতরাং একদিকে যেমন আসিফ নাহিদরা সংগ্রাম করেছে, এদের জন্য যেমন আমাদের শ্রদ্ধা আছে, স্নেহ আছে, একই সাথে এই আন্দোলনের বিভিন্ন চরিত্র ছিল, এক একজনের ভূমিকা এক এক রকম ছিল। এই যে হাসিনাকে স্বৈরাচার শব্দে সেদিন প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে, এরা বাধা দিল, গোটা বাংলাদেশ কিন্তু সেটাকে লুফে নিয়েছে। সুতরাং এক একজনের চরিত্র এক এক রকম ছিল। এখন আপনি বলছেন আন্দোলনের সরাসরি এখানে আসতে পারেন কিনা, এটা একটা কৌশলের অংশ ছিল এবং আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে, এরা বিভিন্নভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে, তোমরা আসলে আন্দোলন শেষ হয়ে যাবে। তখন কি শিবিরের সদস্যদের সাথে আপনাদের যোগাযোগ ছিল? শিবিরকে আমি কখনোই চিনতামই না, এরা শিবিরের নেতৃত্বে কারা আছে কে নাই কিছুই জানতাম না। বাদবাকি সকলকে চিনতাম, এদেরকে কখনোই আমি দেখিনি। আন্দোলনেও দেখেন নাই? না, আন্দোলনেও আমি কখনো এদেরকে দেখিনি। আচ্ছা, তারপর ডাকসুতে আসি, যেটা নিয়ে আপনি অনেক বেশি পরিচিত মুখ হলেন এবং মানুষ আপনার রাজনীতি সম্পর্কে জানতে পারলো, ছাত্র রাজনীতির এক প্রতিভাময় মুখ হিসেবে মানুষ আপনাকে দেখলো এবং ছাত্র দলের প্যানেলের ভিপি প্রার্থী হলেন। নির্বাচন হলো এবং জিতলো হচ্ছে শিবির। সো তারপর আপনারা আবার অভিযোগও এনেছিলেন যে কারচুপি হয়েছে, যেটা নাকচ হয়েছে নানাভাবে। সো কেন মনে হয় আপনারা কেন হারলেন এত ভোটের ব্যবধানে? দেখেন, 5 আগস্টের পূর্বে যেমন ফ্যাসিস্ট হাসিনা কিংবা ছাত্রলীগ যেমনভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাদের মাথা ব্যথার কারণ ছিলাম আমরা, ঠিক একই সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, শোনেন নাই টার্মটা? অবশ্যই শুনেছেন। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবার জন্য এই টার্মটাকে এস্টাবলিশ করা হলো। অথচ এই গণ অভ্যুত্থানের আমি আপনাকে বলছি 5 জুন থেকে এই আন্দোলনটাকে এক দফায় ত্বরান্বিত করবার জন্য ব্যাপক এবং খুব কার্যকরী ভূমিকা ছিল আমাদের ডে ওয়ান থেকে। মানে এই আন্দোলনে ডে ওয়ান থেকে আমরা ছিলাম এবং আমাদের প্রাথমিক সমন্বয়ক যে কমিটি, এই কমিটিতে আমাদের জুনিয়রদেরকে আমরা প্রোভাইড করেছি ওই জায়গাগুলোতে। তাহলে ডে ওয়ান থেকে আমাদের ভূমিকা ছিল। যেদিন আবু সাইদ শহীদ হলো সেদিন ওয়াসিম আকরাম চট্টগ্রামে চলে আসেন, 16 শহর ডেকে শহীদ হয়ে গেল। ঠিক একই সাথে এই পুরো আন্দোলনে 142-এর অধিক ছাত্রদলের নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। তো আপনি আমাকে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন করে বিভিন্ন পেজ খুলে আমাদের সম্পর্কে আপনি মাওয়াক্লিসি করেছেন। এগুলোকে কিভাবে প্রমোট করেছে আপনাকে বলি। 5 আগস্টের পূর্বে শিবির বলেন কিংবা অন্যান্য ছাত্র সংগঠন বলেন কিংবা অন্যান্য রাজনৈতিক দল বলেন, তাদের কিন্তু রাজপথে কোনো দৃশ্যমান অবস্থান ছিল না। রাজপথে জুলুম নির্যাতন করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী অথবা বিএনপি নেতাকর্মীরা। তখন তারা ওই সময়টাতে বিভিন্ন পেজ খুলেছে, খুলে আমাদেরকে নিয়ে নানান ধরনের আমরা মজলুম হয়েছে এই ধরনের অনেক আবেগঘন কথাবার্তা এই পেজগুলো থেকে লিখতো। এই লিখার মধ্য দিয়ে এই পেজগুলোই কিন্তু রিচ করা হয়েছে, এঙ্গেজমেন্ট করা হয়েছে, সর্বদলীয় এঙ্গেজমেন্ট করা হয়েছে পেজগুলোতে। এবং এই পেজগুলো থেকে 5 আগস্ট পরবর্তী সময় আমাদের সম্পর্কে নেগেটিভ তৈরি করা হলো 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। তার মানে আমরা এত স্যাক্রিফাইস করার পরও আমাদেরকে ঘিরে এই ধরনের ববক্রেসি করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের কাছে। ছাত্রলীগ যা, ছাত্রদল তা, বিভিন্ন ধরনের নেগেটিভ তৈরি করা হয়েছে, যেটা টোটালটাই ছিল একটা দখলদারিত্ব করবার জন্য। 5 আগস্টের পূর্বে দখলদারিত্ব ছিল হল দখল, তারপর গণরুম, গেস্ট রুম কালচার। আর 5 আগস্টের পরে দখলদারিত্ব হয়েছে আপনার
মিথ্যা প্রপাগান্ডার মধ্য দিয়ে কিংবা ফলস নেরেটিভের মধ্য দিয়ে তো দখলদারিত্ব। আপনারা এটা ভাঙতে পারলেন না কেন? এখন শুনেন, এখন কথা হচ্ছে যে ভাঙা তো তখনই যায় যখন রাজনীতিটা দৃশ্যমান থাকে। আমি জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্টের পরে আমি জাতীয়তাবাদী ছাত্রদল রাজনৈতিক কালচার পরিবর্তন করবার জন্য রাজনীতিটা করে গিয়েছি। আর তোমরা ছাত্রলীগের ভিতরে থেকে গুপ্ত রাজনীতি পরিচালনা করলো, যেটা শিবির করেছে। এখন গুপ্ত রাজনীতি অবস্থায় ক্যাম্পাসে আর আন্দোলন করলো যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না। আমাদের যেই আন্দোলনটা একসাথে আমাদের যে মুভমেন্টটা করা দরকার ছিল বিগত সময়ে, ছাত্র রাজনীতি যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলো ছিল এগুলো থেকে বেরিয়ে ছাত্র রাজনীতির কালচারটা কি হবে সেটা নিয়ে যেখানে কথা বলার কথা ছিল, সেখানে শিবির অন্যান্য তার যে এ টিম বি টিম সি টিম নিয়ে পুরো ক্যাম্পাসে নেগেটিভ তৈরি করলো যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না, ছাত্রলীগ যা ছাত্রদল তা। আরে ভাই, বিগত দীর্ঘ দুঃশাসনে আমি ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করলাম, আমি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল আমরা লড়াই করলাম, আর 5 আগস্টের পরে আপনি সাধারণ শিক্ষার্থী বেশে গুপ্ত অবস্থায় থেকে শিবির হিসেবে আপনার নেরেটিভ এস্টাবলিশ করবার জন্য, আপনি ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করবার জন্য আপনি বললেন যে ছাত্রদল যায় ছাত্রলীগটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না। এবং এই যে দেখেন যারা বলেছে ছাত্র রাজনীতি চলবে না তারাই কিন্তু পরবর্তীতে ক্যাম্পাসগুলোতে শিবিরের নেতা হিসেবে পরবর্তীতে আবির্ভাব হয়েছে। এটা কিন্তু আপনারা সবাই দেখেছেন পরবর্তীতে। তার মানে আমার যে লড়াইটা করার ছিল যে ছাত্র রাজনীতিটা কি হবে সেটা গিয়ে আমাদেরকে লড়াই করতে হয়েছে ছাত্র রাজনীতি চলবে না এই নেরেটিভের এগেনস্টে, যেটা ছিল স্পষ্ট মুনাফিকি। পরবর্তীতে তারা কিন্তু ছাত্র রাজনীতি করে যাচ্ছে এবং গুপ্ত অবস্থায় ক্যাম্পাসে দখলদারিত্ব চালিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিসি নিয়োগ হওয়ার কথা ছিল 5 আগস্ট পরবর্তী সময়ে, সেখানেও কিন্তু সাধারণ শিক্ষার্থী বেশে শিবির মবকৃষি করে যার নিয়োগ হওয়ার কথা ছিল সেটা কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের নিজের মতো করে ভিসি নিয়ে এসেছে। এবং নিয়ে এসে প্রত্যেকটা হলে প্রতিনিধি কমিটি করা হয়েছে, হল প্রতিনিধি কমিটি। এই কমিটিতে কারা ছিল? সবাই শিবির ছিল। এটা কে গঠন করে দিয়েছে? তৎকালীন ভিসি নিয়াজ আহমেদ স্যার। এই মিথ্যা নেরেটিভের ওপরে আজকের এই শিবির এই পর্যন্ত দাঁড়াইয়া আছে, যা ইতিমধ্যে গোটা বাংলাদেশের কাছে স্পষ্ট প্রমাণিত হয়ে গিয়েছে। সুতরাং এই নির্বাচন টোটালটাই ছিল অনেক আগে থেকে নিজেদের মতো করে ভিসি নিয়াজ স্যারকে কেন্দ্র করে শিবির তাদের শোক সাজিয়ে নির্বাচন ভিসিআর কাছ থেকে আদায় করে নিয়েছে। আমার কথা হচ্ছে, আমি যদি হেরে যাই, আমি নির্বাচনের আগে আমাকে যখন প্রশ্ন করা হলো, সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলো আপনি হেরে গেলে কি করবেন, জিতে গেলে কি করবেন, তখন আমি বলছিলাম যে আমাদের জীবনে আলটিমেট জিত হার বলে কোনো টার্ম নাই। আমি হেরে গেলেও জিতে যাব, জিতে গেলেও জিতে যাব, কারণ আমি 5 আগস্টে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জিতে গিয়েছে। সুতরাং এখানে নতুনভাবে আলটিমেট জিত হার বলে কোনো টার্ম নাই। এই যে কথাটা আমি বলছি, আপনার কি মনে হয় এই কথাটা কি, এই যে কথাটা বলছে এই কথাটা কি কেউ আমাকে শিখিয়ে দিয়েছে? এটা আমার হৃদয় থেকে ভাবনা, মানে এটা আমার ভাবনা যে এভাবেই আমি গণঅভ্যুত্থানটাকে গ্রহণ করি। কিন্তু আমি নির্বাচনের রেজাল্ট নেগেটিভ আসার পরে সব মিথ্যা নেরেটিভ এবং পরিকল্পিতভাবে নির্বাচন আয়োজনের পরেও আমরা কিন্তু কোনো আন্দোলন সংগ্রামে যাই নাই, আমরা কোনো প্রকার অবরোধ কালচারে আমরা যাই নাই। আমরা পদ্ধতি মেনে যেই ম্যাটারগুলো আমাদেরকে মনে হয়েছে মানে যেখানে মনে হয়েছে এখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো ভিসির কাছে উপস্থাপন করেছে। আমি যদি হেরে যাই, এই জায়গাটা যদি আমার কোনো সন্দেহ থাকে, আমাকে তো তৈরি করতে হবে। ওরা তো বলেছে হয়নি, এটাই তাদের উত্তর। আমাকে তো তৈরি করতে হবে, তৈরি করতে হলে আপনি আমাকে সহযোগিতা করবেন। তো হয়নি, তাহলে আমার প্রশ্নের জবাবগুলো আপনি কেন দিলেন না ভিসি স্যার? তারা বলেছে বিভিন্ন আইনের বাধ্যবাধকতা দেখিয়ে আপনি কারা ভোট দিয়েছে, আমরা বলেছি তাদের ডাটাটা আপনি প্রকাশ করে দেন, আর তাদের সিগনেচার যদি সমস্যা থাকে তাহলে তাদের নামগুলো প্রকাশ করে দেন, তাও আপনি করলেন না। আমরা বলেছি যে কোনো একটা হলের 1 ঘন্টার সিসিটিভি ফুটেজ দেন, যেটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ সংখ্যা অন্তত একটা জায়গার সংখ্যা ঠিক আছে, তাহলে ধরে নিব যে ভোটার উপস্থিতি তেমনই ছিল। তারপর নীলক্ষেতের ব্যালট যে ছাপানো হয়েছে, যখন জিজ্ঞেস করা হয়েছে বলে যে না, একটা মানুষ বানাতে পারে নীলক্ষেত, কিন্তু আমরা নীলক্ষেত থেকে ব্যালট ছাপাই নাই। ভিসি এবং প্রক্টর দুজনে এক কণ্ঠে বলেছে, কিন্তু যখন অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে আসলো নীলক্ষেত থেকে ব্যালট ছাপানো হয়েছে, তখন ভিসি সংবাদ সম্মেলনে এসে বললেন যে নীলক্ষেতে ব্যালট ছাপানোটা ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে না, ওই মিথ্যাটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। ভাই আমি বর্তমানে যদি আসি, যে মানে ছাত্র রাজনীতি কালচার পরিবর্তনের কথা এতক্ষণ বললাম, সেই পুরনো কালচারই তো আমরা দেখেছি যেটা হতাশ করেছে। আমরা গুপ্ত বলা নিয়ে, গুপ্ত দেয়ালে লেখা নিয়ে মারামারি হলো এবং ডাকসুর এক সদস্য বলেছেন যে ছাত্রলীগও এরকম পেটায় নাই যেরকম ছাত্রদল পেটাইছে। ছাত্রলীগ পিটায় নাই, ছাত্রদল পিটাইছে, তো এরা তো করতোই ছাত্রলীগ, এরা তো গুপ্ত অবস্থায় করতোই ছাত্রলীগ, এরাই তো ছাত্রলীগ ছিল, এরাই তো সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতন নিপীড়ন করেছে। আমি তো বলি বিগত দীর্ঘ দুঃশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনে যত নির্যাতন হয়েছে, যত নিপীড়ন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, অর্ধেক তার করিয়েছে ছাত্রলীগ, অর্ধেক তার শিবির।
বিগত দীর্ঘ দুঃশাসনের ভাগিদার যেমনভাবে ছাত্রলীগ যেমন নিতে হবে, ঠিক এর ভাগিদার শিবিরকেও হতে হবে। এই জন্যই তো তারা তাদের কমিটিগুলো প্রকাশ করে না, এখনকার মারের এই জন্যই তো দায়টা গুপ্ত কে অবস্থায় থাকে। জি, এখনকার মারামারির দায়টা তাহলে কে? হ্যাঁ, বাকস্বাধীনতা চর্চার নামে আপনি যখন একের পর এক মিথ্যা ন্যারেটিভ চালিয়ে যাবেন, ওই যে পেজগুলোর কথা বললাম, যে পেজ থেকে 5 আগস্টের পরবর্তী সময় আমাদেরকে মজলুম বানাইয়া পেজের রিচ বাড়ানো হয়েছে, 5 আগস্ট পরবর্তী সময়ে ওই পেজগুলো থেকে একের পর এক মিথ্যা ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে ছড়ানো হয়েছে। যে কথা আমি বলি না, যে কথার সাথে আমার কোনো সম্পৃক্ত নাই, আমার নামে একটা ফটো কার্ড তৈরি করে দিয়ে একটা পেজ থেকে ছেড়ে দেয়, আর বাদবাকি 3 থেকে 4 হাজার পেজ থেকে ওই পেজের রেফারেন্স দিয়ে আপনি গোটা বাংলাদেশে আপনি ছড়িয়ে দিচ্ছেন। ডিউ ইনসাইডার, ঢাবি কণ্ঠস্বর, ডিউ অবজারভার নামে আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে এই ধরনের পেজ চালিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ তো মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটাকে ছড়ানো হয়েছে। এটার মধ্য দিয়ে আপনি দেখে থাকবেন 71 টেলিভিশনে গত কয়েকদিন আগে একটা রিপোর্ট হয়েছে, একটা মিথ্যা ফটো কার্ড আমার নামে একসাথে ছাড়া হয়েছে 4000 পেজ থেকে গোটা বাংলাদেশ ব্যাপী। মানে প্রতিদিন সকালে, গতকালকে সকালে উঠে দেখে আমার নামে মিথ্যা ন্যারেটিভ চলতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এভাবে করে আপনি শেষ পর্যন্ত কারে নিয়ে হাত দিলেন? বেগম জনাব তারেক রহমান এবং তার মেয়েকে নিয়ে আপনি একটা নোংরা ফটো কার্ড আপনি ছেড়েছেন, যার ফলশ্রুতিতে আমাদের কারো মাথা ঠিক থাকারই কোনো সুযোগ আলটিমেটলি নাই। শাহবাগ থানাতে আমরা সেখানে মামলা করতে গিয়েছি আমরা সেখানে ডাকসুর মবস্টাররা ঘোষণা দিয়েছে যে আমাদেরকে প্রতিহত করতে আসবে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। আসুন শাহবাগে, মানে চলে আসুন শাহবাগে। আরে ভাই, আমরা এখানে বিচার চাচ্ছি, তুমি এখানে মব করতে কেন আসলা? যে চলে আসুন শাহবাগে বলে, এবং চলে আসুন শাহবাগে ডাকছে, এখানে তো শিবিরকে ডাকছে সে, সকলকে ডাকছে সে, ওইখানে যে শিবির ঢুকে এদেরকে মারা নাই তার নিশ্চয়তা থাকি। সুতরাং এই যে মবকৃষি তো সব জায়গায় চলে না। ওই দিন শাহবাগে যেটা করেছে এটা এদের তৈরি করা একটা মব, যেখানে আমাদের উত্তপ্ত ছাত্ররা যারা ছিল তারা সেখানে এদের মবে পা দিতে বাধ্য হয়েছে ওই সময়টাতে। সুতরাং ওই দিন যে শিবিরের পাতা ফাঁদে আপনারা পা দিয়েছেন। ফাঁদে পা দিয়েছি বলতে এরা মব তৈরি করেছে আমাদের উপরে এসে। এখন আমাদের উপর যদি আপনি মব করেন ইনস্ট্যান্ট, আপনি সবাইকে তো থামাতে পারবেন না। প্রোপাগান্ডার পেজ কি শুধু শিবিরই চালায়, ছাত্রদল বা বিএনপির নেই? এটা সূচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শিবিরের হাত ধরে। আমি বলি, আপনি যদি আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চান তাহলে আপনার কি লাগবে? আমার যেমন রাজপথে অবদান আছে, আপনারও সেমন অবদান লাগবে, না হলে তো আপনি আমার সাথে পায়ে পেরে উঠবেন না। সুতরাং 5 আগস্ট পরবর্তী সময়ে শিবির দেখতে পাচ্ছে যে কোনো অন্যান্য যে রাজনৈতিক সংগঠন ছিল, ছাত্র সংগঠন ছিল, কোনো না কোনোভাবে তাদের অবদান রাজপথে টুকটাক ছিল, কারো বেশি ছিল কারো কম ছিল, কিন্তু শিবিরই একমাত্র সংগঠন যার কোনো দৃশ্যমান কোনো অবদান বিগত সময় কিন্তু ছিল না। এবং যার ফলশ্রুতিতে এরা যদি রাজনৈতিক মাঠে প্রাসঙ্গিক থাকতে হয় তাহলে কি করতে হবে? সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের চরিত্র হনন করতে হবে, এদের সম্পর্কে মিথ্যা ন্যারেটিভ তৈরি করতে হবে, সমাজে এদের ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করতে হবে। সুতরাং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে শিবির মিথ্যা ন্যারেটিভের আশ্রয় নিয়েছে। আপনাদের আছে কিনা এরকম পেজ? আশ্রয় নিয়েছে। সে যে সূচনা করেছে সেই সূচনা শিবির করেছে। শিবির সূচনা কোথা থেকে করে সেদিন আমি এটা প্রমাণ করেছি। আর যদি আপনি আমাকে বলেন, এবং ওই দিন যে আমি প্রমাণ দিয়েছি এটার সাথে সম্পৃক্ত কে? সরাসরি সাদিক ক্যাম্প, সরাসরি শিবিরের উচ্চপদস্থ নেতৃবৃন্দ এটার সাথে সম্পৃক্ত। সে নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশের মধ্যে দিয়ে কাজ। আমার দুইটা কথা, এবং আমার ওইগুলোর সাথে আমাদের সুপার নেতৃত্বের এই ধরনের পেজের সাথে আমাদের বিন্দু পরিমাণ কোনো সম্পৃক্ততা নেই। এই পেজের সাথে তো আপনার থাকবেই না, কিন্তু আমার কথা হচ্ছে ধরেন মোসাদ্দেকের দাঁত নিয়ে যেখানে ট্রল করা হয়, কিংবা মনামি ম্যাম রয়েছেন আপনাদের ঢাকা ইউনিভার্সিটির, তাকে নিয়ে যে ধরনের ট্রলিং করা হয় সেটা তো নিশ্চয়ই শিবির করে না, যেহেতু ওরা তাদের পক্ষের মানুষ। সো ছাত্রদলও কি কাউন্টার পেজ চালায় কিনা, এটা আমার প্রশ্ন। শুনেন, ছাত্রদলের কাউন্টার পেজ চালায় কিনা, যদি আপনি একের পর এক নোংরামি করতে থাকেন, এটা যদি প্রশাসনিক কোনো ব্যবস্থা না আসে। আমি কিন্তু ইতিমধ্যে শাহবাগ থানায় জিডিও করেছিলাম ইন্টারিমের আমলে, আমি কোনো প্রকার সুরাহা পাইনি, কোনো প্রকার প্রতিক্রিয়া মামলা, সে তো ডিরেক্ট মামলা করেছে, আমরা তো জাস্ট জিডি করেছি। এই যে পেজের নামে মামলা করেছে এগুলোর কোনো ভিত্তি নাই। আর আমি যেটা করেছি ডিরেক্ট বাংলাদেশ টাইমস নামে একটা পোর্টাল আছে, এটা সরাসরি গুজবের সাথে সম্পৃক্ত ছিল, আমি এর এগেইনস্টে জিডি করেছিলাম। পরবর্তীতে আরো বেশি নোংরামি করেছে, এটা সাংবাদিকতার নর্মসের সাথেই যায় না। তো এখন কথা হচ্ছে যে আপনি যখন সূচনা করছেন, এটার যখন কোনো সুরাহা খুঁজে পাওয়া যায় না, তখন জুনিয়র কিংবা হচ্ছে যে নানান লেভেলের ছেলেমেয়েরা যদি আপনার সাথে একই নোংরামিতে নেমে পড়ে, এটা কোনোভাবেই, আমি বলবো এটা কোনোভাবেই হচ্ছে যে এটা মানে
যথেষ্ট হচ্ছে যে সলিউশন না, এটা সলিউশন না। সুতরাং কিন্তু আমরা হচ্ছে জানি না, এটা, তাই তো? আমরা জানি না এটা এটা এরা কারা করতেছে, দেশের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। সম্পৃক্ততা পারলে কেউ বলেন খুঁজে বের করতে। কিন্তু যেটা হচ্ছে আমি বলবো যে এরা এদেরটাকে বৈধতা দেওয়ার জন্য, মানে এরা যে নোংরামিগুলো করতেছে এগুলোকে বৈধতা দেওয়ার জন্য হয়তো বা এরাই আমাদের নামে পেজ খুলে এগুলো করার সম্ভাবনা আছে, আমি যেটা মনে করি। আচ্ছা, এখন একেবারে শেষ পর্যায়ে চলে আসি, মানে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত, আর বাংলাদেশের ছাত্র রাজনীতি বা ছাত্র দল নিয়ে আপনার স্বপ্নের জায়গা? তা আমার কথা হচ্ছে যে ছাত্র রাজনীতি হবে টোটালটাই ছাত্রদের জন্য, ছাত্রদের কল্যাণের জন্য। শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, একটা স্টুডেন্টের রেজাল্ট, তারপর হচ্ছে যে আপনার প্রপারলি হচ্ছে তাকে দেশপ্রেমিক এবং ব্যক্তিত্ব সম্পন্ন হিসেবে গড়ে তোলে রাষ্ট্রের সম্পদ হিসেবে বেড়ে তোলাটাই হচ্ছে ছাত্র রাজনীতির মূল নীতি এবং মূল কাজ হবে। ছাত্র রাজনীতি শুধু একটা পলিটিক্যাল অর্গানাইজেশনকে সার্ভ করা না, ছাত্র রাজনীতি হচ্ছে টোটালটাই ছাত্রদের কল্যাণে তাদেরকে মানব সম্পদ হিসেবে বেড়ে তোলাটাই হবে ছাত্র রাজনীতির কাজ। আমি বলি কি, নেতৃত্ব মানে ক্ষমতার চর্চার ফ্যাশন না, নেতৃত্ব মানে স্রেফ দায়িত্ব। আর দায়িত্ব কোনগুলো আমি আপনাকে পূর্বে যেগুলো বলে গিয়েছি। আপনি যখন স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এই এনভায়রনমেন্টটা একটা হচ্ছে যে এটা একটা কসমোপলিটন এরিয়া, এখানে ভালো হওয়ার সুযোগ থাকে, খারাপ হওয়ারও সুযোগ থাকে। এই জন্য আমার স্টুডেন্টরা যেন কোনোভাবে পথভ্রষ্ট হয়ে না যায়, ফার্স্ট ইয়ার থেকে এদেরকে কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে প্রত্যেকটা ছেলেকে পড়ার টেবিলে রাখা এবং মানব সম্পদ হিসেবে বেরো তোলা হবে ছাত্র সংগঠনের প্রধানতম কাজ। আমি এই কনসেপ্টটাকে ধারণ করে আসলে ছাত্র রাজনীতিতে এসেছি। এই যে দেখেন আপনার দলকে এই কনসেপ্টটা ধারণ অফকোর্স ধারণ করে, কারণ আমি তো রাজনীতির র জানতাম না, সত্য কথা যেটা। ফার্স্ট টাইম আমাকে যখন গণরমে জিজ্ঞেস করছে ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম কি, আমি বলতে পারি নাই, যার কারণে আমি মানসিক টর্চারের শিকার হয়েছি। আমি কিন্তু রাজনীতি সম্পর্কে কিছুই জানতাম না। তো ওই ছেলেটা আজকে রাজনীতিবিদ হয়েছে, কিংবা বিভিন্ন ন্যারেটিভের মধ্য দিয়ে, বিভিন্ন মানে পারসেপশন তৈরি করার মধ্য দিয়ে আমি রাজনীতিকে ডিল করতেছি, রাজনীতিকে লিড করতেছি। তাইলে আপনি এই রাজনীতিবিদ আমি কিভাবে হলাম? ছাত্রদলকে ধারণ করি, জাতীয়তাবাদকে ধারণ করি। সুতরাং এটা আমাকে কে শিখিয়েছে? সংগঠনই তো শিখিয়েছে। কারণ আমি তো এর পূর্বে এমন না যে একটা সংগঠন আরেকটা সংগঠনের সাথে আমার সম্পৃক্ততা ছিল, কিন্তু পরবর্তীতে আমি আরেকটা সংগঠন করে এগুলো শিখেছি। আমি টোটালটা ছাত্রদলকে ধারণ করে এগুলো শিখেছি। যেহেতু আমার এই কনসেপ্টটাই এরকম, তার মানে আমার সংগঠন অবশ্যই সেটাকে ধারণ করে। এবং আমি ওই স্বপ্নটা দেখতে চাই। আপনি ধরেন একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে সে যখন বসে থেকে তার বাবা মা তাকে শিখায় তুমি ডাক্তার হবা, তুমি টিচার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি বিসিএস ক্যাডার হবা, এই ধরনের অনেক স্বপ্ন বুনে। কিন্তু আমি চাই বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে শিশুরা ছোটকাল থেকে স্বপ্ন বুনুক, আমি এই রাজনীতিবিদটার মতো হতে চাই, আমি বড় হয়ে মন্ত্রী হতে চাই, আমি বড় হয়ে ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী মিলন সাহেব যে বলছেন বড় হয়ে কার সাথে রাজনীতি করবে, জাইমা রহমান, এটা শুনুন, এটা হচ্ছে দেখেন, এটাকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে এক প্রকার। একটা জেনারেশন ওয়াইজ উনার পার্সপেকশনটা ছিল, উনি পরবর্তীতে এটার ডেফিনেশন দিয়েছে, উনি কোন পার্সপেক্টিভে সেটা বলেছে। ওইটার সাথে আমি এখন যেটা বলতেছি এটাকে মিলালে চলবে না। আমি বলতেছি ভবিষ্যতে একটা স্টুডেন্ট ছোটবেলা থেকে স্বপ্ন বুনবে আমি বাংলাদেশকে লিড করব। কারণ রাজনীতিকে এমন জায়গায় নেওয়া হয়েছে, রাজনীতি মানেই নোংরা জিনিস। আপনি রাজনীতি থেকে দূরে থাকতে চান, কিন্তু রাজনীতি কিন্তু আপনাকে ঘিরেই হচ্ছে। এমন একটা জায়গায় আমরা রাজনীতিটাকে নিয়ে যেতে চাই যেখান থেকে একটা সন্তান স্বপ্ন দেখবে আমি বড় হয়ে একজন রাজনীতিবিদ হতে চাই। সুতরাং ওইটার জন্য যতটা সততা মেনটেন করা উচিত, রাষ্ট্রকে ভালোবাসা উচিত, যতটুকু ক্যাপাসিটি গেইন করা উচিত, ওইটুকু করবার জন্য আমার জায়গা থেকে যতটুকু কাজ করা প্রয়োজন রাজনৈতিক গ্রাউন্ডে আমি সেটা করে যাব। আপনার জন্য অনেক আমার সংগঠন শুভকামনা এবং সংগঠনের যে জায়গাতে অনেক শুভকামনা। মোহাম্মদ আবিদুল ইসলাম খান, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আজকের মতো শেষ করতে হচ্ছে, অনেক কিছু জানার ছিল আমাদের, এবং আমাদের তরুণ যারা রাজনীতি নিয়ে ভাবেন তাদের স্বপ্নের জায়গাগুলো জানতে আমাদের ভালো লাগে, এবং আমরা বিশ্বাস করতে চাই যে তারা যখন আসলে মূল নেতৃত্বে যাবেন তখন বাংলাদেশ আরো বেশি আলোকিত হবে। এবং ছাত্র রাজনীতি তরুণদের স্বপ্নের জায়গা হোক এবং স্বপ্ন পূরণের পথ হোক, এই প্রত্যাশা আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে। ধন্যবাদ।